ভালোবাসা থাকলে অবশ্যই ফিরে আসা যায়। আজকে আপনাদের সবার ভালোবাসা প্রার্থনা রহস্য বাংলা চ্যানেলকে পুনরুদ্ধার করতে সাহায্য করেছে। বহুদিন পর আবার হাজির হতে পেরেছি আমরা রহস্য বাংলা পর্দার মাধ্যমে আপনাদের সামনে। এভাবেই সঙ্গে থেকে ভালোবাসা দিয়েন। সত্যি এই কদিন ভীষণ চিন্তায় ছিলাম, ভেবেছিলাম সত্যি হয়তো আমরা এই পরিবারটাকে হারিয়ে ফেলবো, কিন্তু যাই হোক আপনাদের সবার ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে আমরা আবার ফিরে আসতে পেরেছি। তো চলুন আগের মতো আবার শুরু করা যাক চাঞ্চল্যকর টপিক। বাংলাদেশ একেবারে এটা প্রমাণ করে দিয়েছে, যদি সবচেয়ে নক্কারজনক কোনো দেশ হয়ে থাকে তো সেই দেশ হলো ভারতের প্রতিবেশী বাংলাদেশ। কারণ কিছুদিন আগে বাংলাদেশের নতুন সরকার ভারতের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল। মোহাম্মদ ইউনূস এই কথাটাও বলেছিল যে তারা ভারতের সঙ্গে ট্রেড রিলেশন বাড়াতে চায় এবং ভারতের সঙ্গে মিলেই তারা নতুন নতুন সিদ্ধান্ত নেবে। কিন্তু মোহাম্মদ ইউনূসের এমন বয়ান সামনে এসে 2-3 দিনও পেরোয় না, আর তারই মধ্যে বাংলাদেশের ইসলামিস্ট পার্টির তরফ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে হুমকি দেওয়া হয়েছে যেন সে নিজের রাজ্যকে মোদির শাসন থেকে একেবারে স্বাধীন করে দেয়। এমনকি তার স্টেটমেন্ট এটাও বলেছে, যদি বাংলাদেশের বিরুদ্ধে ভারত কিছু করার চেষ্টা করে তো তারা ভারতের চিকেন নেক করিডোরকে চীনের সহায়তায় রোধ করে দেবে। আপনারা ম্যাপে পরিষ্কার দেখতেই পাচ্ছেন যে এটা কতটা স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট, যা ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে জোড়ে, আর এটা চওড়ায় মাত্র 20 কিলোমিটার। তো বুঝতেই পারছেন ঠিক কতটা ন্যারো পয়েন্ট এটা, যেটাকে বাংলাদেশের তরফ থেকে ব্লক করার হুমকি ভারতকে দেওয়া হচ্ছে। যদি এমনটা হয় তাহলে ভারতের নর্থ ইস্টে যে রাজ্যগুলো রয়েছে সেগুলো ভারতের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তো থেকে বুঝতেই পারছেন ভারতের ক্ষেত্রে ঠিক কতটা চাঞ্চল্যকর বিষয় এটা। তো সম্পূর্ণ বিষয়টা আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো, শেষ অবধি অবশ্যই থাকবেন। আসলে যখন কিছুদিন আগে বাংলাদেশের মাথার উপর বিপদের কালো মেঘ ঘনিয়েছিল তখন বাংলাদেশ টুকটুক করে ভারতের দিকে ঝুঁকছিল। কারণ একদিকে আদানির তরফ থেকে বাংলাদেশকে যে বিদ্যুৎ পাঠানো হচ্ছিল, যখন সেটার বিল বাংলাদেশের সামনে পেশ করা হয় তখন সেটা দেখে মোহাম্মদ ইউনূস হুঁশ হারিয়ে ফেলে। কারণ তাদের বাংলাদেশের ওপর মোট বকেয়া $800 মিলিয়ন ছিল, যার অর্ধেকও বাংলাদেশের পক্ষে আদানিকে পে করা অসম্ভব। এরই মাঝে বাংলাদেশ যে ইলিশ মাছ বর্তমান সময়ে ভারতের ভীষণ প্রয়োজন, আর তারা কোনো কিছু না ভেবেই ইলিশ মাছের এক্সপোর্টে ব্যান লাগিয়ে ভারতকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, যার জন্য আদানি গ্রুপও রেগে যায়। আর আদানি সোজা বাংলাদেশকে বকেয়া মেটানোর জন্য ওয়ার্নিং দিয়ে দেয়। তো এখান থেকেই বাংলাদেশের ওপর চাপ বাড়া শুরু হয়ে গেছিল, আর বাংলাদেশের কাছে ভারতের থেকে বাঁচার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু বাহাতে আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, ঠিক একই রাস্তায় বাংলাদেশও হাঁটছিল। যখন হিন্দুরা সব একত্রিত হয়ে গণেশ পুজো শুরু করে তখন সেক্ষেত্রেও কট্টরপন্থীরা হামলা করে। এর থেকেই গোটা বিশ্ব ভালো মতো বুঝতে পেরে যায় যে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নতুন সরকার হিন্দুদের উপর অত্যাচার করে অন্যায় করছে, যার জন্য ভারতের মিত্র রাষ্ট্র বলে মনে করা রাশিয়াও বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের অহংকারের 12টা বাজানোর বিন্দুমাত্র সুযোগ ছাড়ে না। এই 2-1 দিন আগেরই কথা যে রাশিয়া বাংলাদেশের থেকে নিজের $630 মিলিয়ন মানে $63 কোটি চেয়েছে। কারণ কিছু বছর আগে রাশিয়া বাংলাদেশের রূপপুর শহরে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণ করেছিল, যেটা বাংলাদেশের প্রথম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ছিল যেটা রাশিয়া বাংলাদেশে নির্মাণ করে। আর সেই মূল্য বাংলাদেশের দ্বারা রাশিয়াকে লোন রূপে মেটাতে হতো, কিন্তু সম্পূর্ণ লোনের কথা ছেড়ে দিন, এর একটা কিস্তিও এখনো পর্যন্ত বাংলাদেশ দিতে পারেনি। সেই জন্য রাশিয়া বাংলাদেশকে 18ই সেপ্টেম্বরের ডেডলাইন দিয়ে সরাসরি ওয়ার্নিং দিয়ে দেয় যে এই টাইমের আগে আমাদের পয়সা মেটা, নয়তো আমরাও বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নেব। মানে একটু আগেই মোহাম্মদ ইউনূসের মাথার উপর বিপদের কালো মেঘ ঘনিয়েছিল, ওদিকে রাশিয়া আবার নিজের বকেয়া পয়সা চেয়ে বাংলাদেশের হার্টবিটকে আরো বাড়িয়ে দেয়, যার জন্য মোহাম্মদ ইউনূসকে মাথা নোয়াতে দেখা যায় আর ভারতের সামনে সে ঝুঁকতে বাধ্য হয়। এমনকি উনি এটা পর্যন্ত বলে দেয় যে বাংলাদেশের তরফ থেকে ভারতের ওপর কোনো রকম চাপ সৃষ্টি করা হবে না এবং ভারত নিজের হিসাবে যেইভাবে চাইবে সেইভাবে তিস্তা নদী নিয়ে সমঝোতা করতে পারে। কারণ সে এখন ভালো মতো বুঝতে পেরে গেছে যে এখন ভারতই রয়েছে যে তাদেরকে এই বিপদ থেকে বের করে আনতে পারে। কিন্তু এখন যে খবর বেরিয়ে আসছে সেটা পরিষ্কার করে দিয়েছে যে বাংলাদেশের মতো নক্কারজনক দেশ আর একটাও নেই।
কারণ দুদিন আগেই তাদের তরফ থেকে ভারতের সাথে নিজের সব সম্পর্ককে মজবুত করার কথা বলা হয়, কিন্তু এখন তারা ভারতের বিরুদ্ধে বিষ উগলানো শুরু করে দিয়েছে। আর বাংলাদেশ এখন ভারতের মাঝে ইন্টারফেয়ার করা শুরু করে দিয়েছে। আসলে বাংলাদেশের যে ইসলামিস্ট পার্টি রয়েছে তাদের তরফ থেকে মমতা ব্যানার্জিকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যেন সে নিজেদের মানে ভারতের যে রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গ, সেই রাজ্যকে মোদির শাসন থেকে একেবারে মুক্ত করুক। মানে তারা ভারতের পশ্চিমবঙ্গের ওপর দখলদারি দেখানোর চেষ্টা করছে, আর তারা পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সঙ্গে যুক্ত চাইছে। ম্যাপে দেখলেই বোঝা যায় ভারতের পশ্চিমবঙ্গ বাংলাদেশের একেবারে গায়ে অবস্থিত, বেশ লম্বা বর্ডার রয়েছে এই দুয়ের মধ্যে। সেক্ষেত্রে বাংলাদেশের তরফ থেকে এমন ধরনের মন্তব্য সামনে আসা ভারতের জন্য চাঞ্চল্যকর এই জন্য হয়ে ওঠে কারণ এর পেছনে কোথাও না কোথাও তাদের নতুন সরকার মোহাম্মদ ইউনূসের হাত রয়েছে। কারণ এই স্টেটমেন্ট এমন ব্যক্তির দ্বারা দেওয়া হয়েছে যাকে 27শে আগস্ট মোহাম্মদ ইউনূস মুক্তি দিয়েছিল, যেখানে শেখ হাসিনার আমলেই ব্যক্তি বাংলাদেশের জেলে ছিল। তো কথা হচ্ছে জসিমউদ্দিন রহমানির যে বাংলাদেশের একটা আউটফিট যার নাম আনসারুল্লাহ বাংলা টিম, শর্ট ফর্মে এবিটি, তারই চিফ বা বলতে পারেন এবিটির ফাউন্ডারও। যদিও সে টেররিস্ট আউটফিটের ফাউন্ডার, কিন্তু তাও বাংলাদেশের নতুন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস কিছুদিন আগে তাকে রিলিজ করে দেয়, যা থেকে বিষয়টা পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারতকে নিয়ে তারা যে সমস্ত স্টেটমেন্ট দিচ্ছে তার পেছনে বাংলাদেশের নতুন সরকারের ইনভলভমেন্ট অবশ্যই রয়েছে। এরা সবে এখন বলেছে পশ্চিমবঙ্গকে ভারতের থেকে স্বাধীন করবে, আর যদি ভারত কোন রকম অ্যাকশন নেওয়ার চেষ্টা করে তাহলে চীনের সহায়তায় ভারতকে দু টুকরো করে দেবে, চিকেন নেককে ব্লক করে দেবে। সাহসটা শুধু ভাবুন একবার। আর পরবর্তীকালে যে ইসলামিক ফ্ল্যাগ রয়েছে সেইটাকে নাকি তারা দিল্লিতে নিজেরা হোস্ট করবে। তো চিকেন নেক ভারতের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা করিডোর, এটা মাত্র 20 কিলোমিটারের মতো চওড়া, আর এইটুকু জায়গার মাধ্যমেই অরুণাচল প্রদেশ এবং সিকিমের মতো রাজ্যের সাথে ভারতের অন্যান্য রাজ্যগুলো ব্যবসা করতে পারে। যদি এত গুরুত্বপূর্ণ পথকেই বন্ধ করে দেওয়া হয় তাহলে ভারতের মূল ভূখণ্ডের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু এখানে প্রশ্ন আসে, বাংলাদেশের এই টেররিস্ট গ্রুপের চিফ দ্বারা যে হুমকি দেওয়া হয়েছে, তো তার জন্য ভারতের কি চিন্তা করা উচিত নাকি না? সেক্ষেত্রে বলে দিই, খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই, তবে একেবারে ফেলে দেওয়ার মতো না বিষয়টা। কারণ এই ব্যক্তি বহুবার বাংলাদেশের মানুষদের কাশ্মীরে পাঠাতে সাহায্য করেছে, আর 7-8 মাস আগে এবিটির অনেক সন্ত্রাসবাদী ভারতে ঢোকার চেষ্টা করেছিল, যাদের আসামের বর্ডারে গ্রেপ্তার করা হয়েছিল। যদি বাংলাদেশ ভুল করেও ভারতের চিকেন নেকে হাত লাগানোর চেষ্টা করে তাহলে তাদের এটা ভোলা উচিত নয় যে তাদেরও একটা চিকেন নেক রয়েছে, সেটাও কিন্তু ভারতের হাতের মুঠোয়। আপাতত এখন আপনাদের কি মনে হয়, ভারতকে এখন কি করা উচিত? নিজের মতামত কমেন্টে অবশ্যই জানান। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।